হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আবার পদার্থের অবস্থা অর্থাৎ কেমিস্ট্রি দ্বিতীয় চ্যাপ্টার এসএসসি নবম এবং দশম শ্রেণীর কেমিস্ট্রি যে দ্বিতীয় চ্যাপ্টার পদার্থের অবস্থা স্টেটস অফ ম্যাটার, এই চ্যাপ্টারের যে বাকি অংশটুকু ছিল, আমার গত দিনে এই পদার্থের অবস্থার প্রথম অংশ কাভার করা হয়েছিল। তো আজকে আমরা যে অংশটুকু কাভার করব সেই মানে পদার্থের অবস্থার বাকি অংশটুকু কাভার করার চেষ্টা করবো। ওকে, এবং এই অংশে যেই পার্টগুলো নিয়ে আমি আলোচনা করবো, যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো, সেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। গলন এবং স্ফুটন, পাতন এবং ঊর্ধ্বপাতন, এবং এইখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, সেই চিত্রটা নিয়ে আলোচনা করব। এইখানে হচ্ছে দুইটা গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ, যেই দুইটা গ্রাফ হচ্ছে আমাদের আজকে মেইন লক্ষ্য, গ্রাফ দুইটা বোঝার। এবং কেমিস্ট্রির যে এই পদার্থের অবস্থা, এই চ্যাপ্টারটার যে আসলে একটা মজা, সেই মজাটুকু আমরা বেসিক্যালি আলোচনা করবো আজকে এখানে। ওকে, মানে কেমিস্ট্রি যে বোঝার একটা মজা, সেইটা টোটালি আলোচনা করব হচ্ছে আমরা আজকের আলোচনায়। ওকে, সো ঝটপট তোমরা খাতা কলম এবং তোমাদেরকে হচ্ছে যে স্কুল থেকে এই যে বইটা দিয়েছে কেমিস্ট্রি রসায়ন নবম দশম শ্রেণী, সেই বইটা নিয়ে, যেহেতু আমার আলোচনাগুলো তোমাদের পাঠ্যপুস্তক ভিত্তিক, ওকে, মানে টোটাল পাঠ্যপুস্তকের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলোকে তুলে ধরা হয়েছে আমার আলোচনার ভিতরে। সো তোমরা কি করবা, বইটাকে সাথে নিয়ে খাতা কলম নিয়ে আমার ক্লাসটা করতে বসো। ওকে, আশা করি হচ্ছে ক্লাসটা টোটাল দেখার পর, ক্লাসটা মানে ধৈর্য সহকারে যদি কেউ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ ক্লাসটা টোটাল দেখার পর তার কাছে এই চ্যাপ্টারটা অন্ততপক্ষে অনেক মজাদার মনে হবে এবং তার কাছে সহজ মনে হবে। ওকে, আর এই ক্লাসটা যদি কেউ এই ক্লাসটা বেসিক্যালি একজন নবম শ্রেণীর স্টুডেন্ট, যে ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠলো, তার জন্য। এখন ক্লাস 10-এর যারা এই ক্লাসটা দেখবে, মানে যারা 9 থেকে 10-এ উঠে গেছে, তাদের কাছে হয়তো বা ক্লাসটা সহজ মনে হবে। তারাও আগে হচ্ছে গুরুত্ব সহকারে হচ্ছে ক্লাসটা দেখুক এবং বোঝার চেষ্টা করুক। ওকে, আচ্ছা আমরা শুরু করলাম। হ্যাঁ, ওকে, গুড। আমাদের প্রথম টপিক হচ্ছে কি, গলন এবং স্ফুটন। তো গলন এবং স্ফুটনটা কি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, গলনটা কি? একটা জিনিস, এই শব্দটা শুনি আমরা কি বুঝতে পারতেছি? গলন, হোয়াট ইজ গলন? গলনটা হচ্ছে আমার একটা একটা কঠিন পদার্থ থাকবে, সেটাকে যদি আমরা তাপ প্রয়োগ মানে গলায় আর কি, গলায় ফেলি, তাকে যদি তরলে পরিণত করি, তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা গলন বলবো, তাই কিনা? এবং গলনের সাথে এইখানে গলনাঙ্কটাও জুড়ে আছে, গলনের সাথে গলনাঙ্কের একটা রিলেশন আছে। দেন এইবার আরেকটা জিনিস দেখি, স্ফুটন। স্ফুটনটা কি? যে প্রক্রিয়ায় হচ্ছে আমি একটা জিনিসকে তরল থেকে বাষ্পে পরিণত করব, সেটাকে হচ্ছে আমরা স্ফুটন বলবো। আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। গলন, ইংরেজি প্রতিশব্দ এটার কি? মেল্টিং। আর একটা জিনিস ছিল কি? গলনাঙ্ক। এটার ইংরেজি কি? মেল্টিং পয়েন্ট। এই দুইটার ভিতরে বেসিক তফাৎটা কোথায়, সেইটা একটু বোঝার চেষ্টা করি। এই দুইটার ভিতরে তফাৎটা হচ্ছে, গলনটা হচ্ছে একটা প্রক্রিয়া, মানে যেই প্রক্রিয়ায় আমরা একটা কঠিন পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে তাকে তরলে পরিণত করব, সেই প্রক্রিয়াটাকে হচ্ছে আমরা কি বলবো? গলন। মানে যেই পদ্ধতিতে আমরা কি করব, কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগের ফলে তাকে তরলে পরিণত করব, সেটা হচ্ছে আমার গলন। তাহলে গলনাঙ্কটা তাহলে কি? এই গলনাঙ্কটার সাথে একটা জিনিস জুড়ে আছে, যেটাকে কিনা আমরা বলি 1 atm, অ্যাটমসফেরিক চাপ। অর্থাৎ গলনাঙ্কের সাথে একটা চাপ জুড়ে আছে। ওকে, এই চাপটা, এইটা তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন একটা শব্দ পাবা, এস টি পি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, তো এই যে অ্যাটমসফেরিক চাপটা আমি লিখলাম, তাহলে আমার গলনাঙ্কটা হচ্ছে একটা তাপমাত্রা। বেসিক্যালি গলনাঙ্কটা কি? আমার একটা তাপমাত্রা। গলনটা কি ছিল? যেই পদ্ধতিতে কঠিন পদার্থকে তাপ প্রয়োগের ফলে আমি তরলে পরিণত করব, সেটা হচ্ছে আমার গলন। এইবার গলনাঙ্কটা কি?
এক অ্যাটমসফেরিক চাপে যেই তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়। কি বললাম? এক অ্যাটমসফেরিক চাপে যেই তাপমাত্রাটায় আমার একটা কঠিন পদার্থ তরলে পরিণত হবে সেই টেম্পারেচারটাকে আমি কি বলবো? গলনাঙ্ক। তাহলে এইটার ক্ষেত্রে কি এক অ্যাটমসফেরিক চাপটা হওয়াটা খুবই জরুরি? হ্যাঁ, এক অ্যাটমসফেরিক চাপটা হওয়া খুবই জরুরি, কারণ আমাদের একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর দরকার। এই স্ট্যান্ডার্ড ভ্যালু প্রত্যেকটা কঠিন পদার্থের নির্দিষ্ট চাপে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে। সেই যেমন আমরা এখানে এই বই অনুযায়ী জানি যে বরফ গলনের স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা 0 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে বরফের গলনাঙ্ক বলা হয়। কত? 0 ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্ক। এইবার আমরা স্ফুটন নিয়ে একটু আলোচনা করি, আশা করি এটা বোঝা গেল। স্ফুটন, এখানে আরেকটা কথা বলে নেই। এই যে আমার গলন এবং স্ফুটন, এই গলন এবং স্ফুটন এই বিষয়ে এই যে টপিক দুটো আছে, এটা আমাকে ভালো করে মনে রাখতে হবে একবারে একবারে একবারে। কেমন? যে একটা কঠিন পদার্থকে আমরা তরলে পরিণত করলে সেটা গলন, এবং তরলকে যদি আমরা তাপ প্রয়োগ করি সেখানে যে হচ্ছে যে প্রক্রিয়াটার মাধ্যমে আমার কি কি উৎপন্ন হবে, মানে হচ্ছে বাষ্পে পরিণত আমি করব, সেটা হচ্ছে আমার স্ফুটন। ওকে, মানে যেই অবস্থাটাতে ফুটতে থাকবে। তাহলে আমি একটু বোঝানোর চেষ্টা করি। স্ফুটন, এটার ইংরেজি কি? বয়েলিং, তাই না? ইংরেজিটা মনে রাখবা তোমরা, এটা খুব ভালো করে মনে রাখবা। এই স্ফুটনের সাথে আরেকটা জিনিস জুড়ে আছে, স্ফুটনাঙ্ক। তাহলে এটার ইংরেজি কি হবে? বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট। এইবার একটু বলার চেষ্টা করো তো, বোঝার চেষ্টা করো তো যে ঘটনাটা কেমন দাঁড়ালো। আমি এইবার এটাকে খুব ইজিলি আগের গলনের সাহায্যে এখানে প্রকাশ করতে পারি না, যে স্ফুটনটাও সেম ভাবে হচ্ছে একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় একটা তরল পদার্থকে তাপ প্রয়োগের ফলে আমি কি করব? বাষ্পে পরিণত করব। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে স্ফুটন, দ্যাট মিন্স বয়েলিং। এইবার স্ফুটনাঙ্কটা তাহলে কি? সেম অবস্থা, এইখানেও ওই এক অ্যাটমসফেরিক চাপ অর্থাৎ 1 atm এইটা যুক্ত থাকবে। তাহলে এক অ্যাটমসফেরিক চাপে যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে থাকবে বা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, সেই টেম্পারেচারটাকে আমি কি বলবো? বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। তার মানে স্ফুটন হচ্ছে একটা পদ্ধতি তরলকে বাষ্পে পরিণত করার, আর স্ফুটনাঙ্কটা হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ যেই তাপমাত্রাতে একটা তরল বাষ্পে পরিণত হওয়া শুরু করে, একটা তরল ফুটতে শুরু করে, তাহলে সেইটাকে হচ্ছে আমরা কি বলবো? স্ফুটনাঙ্ক। ক্লিয়ার? এইবার আসো বিষয়টা একটু সামারাইজ করার চেষ্টা করি। গলন এবং স্ফুটন হচ্ছে আমার একটা প্রক্রিয়া। গলনটা কঠিন থেকে তরলে পরিণত করার প্রক্রিয়া, আর স্ফুটনটা হচ্ছে তরল থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়া। আর গলনাঙ্কটা হচ্ছে তাপমাত্রা, গলনের তাপমাত্রা, আর স্ফুটনাঙ্কটা হচ্ছে স্ফুটনের তাপমাত্রা, মানে হচ্ছে বাষ্পে পরিণত করার তাপমাত্রা। ক্লিয়ার? এইবার আমরা পরের টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপাতন। পরের টপিকটা কি আমাদের? পাতন এবং ঊর্ধ্বপাতন। তাহলে পাতন এবং ঊর্ধ্বপাতন এই দুইটা বিষয়কে একটু খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করিও। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই চ্যাপ্টারের অন্ততপক্ষে। তাহলে পাতনটা কি এবং ঊর্ধ্বপাতনটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করি। পাতনটা কি? ধরো তুমি কি করছো? এক গ্লাস পানি নিছো, সেই পানিতে কি করছো? চিনি মেশাইছো। তাহলে চিনি যে মেশাইছো তুমি, চিনি মেশানোর পরে সেটাকে হচ্ছে তুমি সুন্দর করে গুলাই ফেলছো, দেন কি হয়েছে? একটা শরবত তৈরি হয়েছে। এখন তুমি চাচ্ছ, কৌতূহল বশত তুমি চাচ্ছ যে আমি এই পানি থেকে চিনিটাকে আলাদা করে ফেলবো। তাহলে তুমি কি করবা? তাহলে একটা মজার বিষয় দেখো, তুমি কিন্তু হ্যাঁ তুমি মনে মনে চিন্তা করতেছো যে আমি যদি
এই পানি থেকে হচ্ছে চিনিটাকে আলাদা করতে পারতাম। অবভিয়াসলি এটা সম্ভব। কিসের সাহায্যে সম্ভব? পাতনের সাহায্যে সম্ভব। পাতনের সাহায্যে তাহলে তুমি কি করবা সেটা একটু আমরা দেখে নিই। ধরো আগে আমরা একটু বুঝি যে পাতনটা কি জিনিস। ওকে, পাতন ডিস্টিলেশন। পাতন, তাহলে পাতনটা কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোন তরলকে তাপ প্রয়োগ করে ওই তরলকে বাষ্পে পরিণত করে আবার সেই বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে আমরা যদি কি করি, দুইটা পদার্থকে আলাদা করে ফেলি, তাহলে সেই পদ্ধতিটাকে আমি বলবো পাতন। অর্থাৎ পাতনটা দুইটা সিস্টেমে। আমি কি কি বললাম? কোন তরলকে তাপ প্রয়োগের ফলে বাষ্পীভবন করার ফলে আমি সেইটাকে আবার শীতলীকরণের মাধ্যমে যদি তরল থেকে কোনো কঠিন পদার্থকে আলাদা করে ফেলি, তাহলে সেই পদ্ধতিটাকে আমি কি বলবো? পাতন। তার মানে এখানে দুইটা ঘটনা, একটা পাতন দুইটা ঘটনার সাক্ষী। সেই ঘটনাটা কি কি? তার মানে আমি বলতে পারি পাতন ইজ ইকুয়াল টু হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। এখানে বানানটা একটু ভুল হয়েছে, টি হবে, মাই মিস্টেক। ওকে, তাহলে পাতন একটা ঘনীভবন এবং একটা হচ্ছে বাষ্পীভবন, দুইটার মাধ্যমে হয়ে থাকে। তাহলে এইখানে ঘনীভবনের ইংরেজিটা হচ্ছে কনডেনসেশন। ইংরেজিগুলো কেন আমি বারবার লিখি সেটার কারণ হচ্ছে যে এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। কনডেনসেশন, বাষ্পীভবন হচ্ছে ভ্যাপরাইজেশন। আর পাতন ইংরেজিতে জানোই ডিস্টিলেশন। ওকে, তাহলে পাতন আমি কিভাবে করব? প্রথমে ধরো আমি একটা কাজ করলাম যে তুমি এইখানে একটা পাত্রের ভিতর পানি নিছো, সেইখানে কি করছো? তুমি চিনি দিছো, অসংখ্য চিনি। ওকে, চিনি মেশানোর ফলে সেখানে তুমি কি করছো? সেটাকে একটা শরবত বানায় ফেলছো। এখন এই শরবত থেকে তুমি চিনি এবং পানিটাকে আলাদা করতে চাচ্ছ, তখন তুমি একটা কাজ করলা, তুমি এইখানে তাপ দেওয়া শুরু করলা। ধরো এটা কোনোভাবে তুমি তাপ দিচ্ছ, আর এই যে এই অংশটাকে কোনোভাবে তুমি কাভার করে ফেললা। কাভার করে তুমি এইখানে এমন কাজ করলা যে তুমি এইটাকে এখানে কালেক্ট করলা, এইখানে কোনো একটা পাত্রে তুমি সেটাকে কালেক্ট করবা। এখন তুমি কালেক্ট কিভাবে করবা? এই যে তুমি তাপ দিচ্ছ, তাপ দেওয়ার ফলে কি হবে? আমরা তো একটা জিনিস এতক্ষণ পর্যন্ত শিখে ফেলছি, আমি যদি তাপ দেই তাহলে এইটা জিনিস বাষ্পে পরিণত হবে, তাই না? তাহলে সেই বাষ্পটা আমার এই বরাবর আসবে কিনা। আর এমন একটা সিস্টেম আমি যদি এইখানে করি, ধরো আমি এইখানে সেটাকে শীতলীকরণের একটা ব্যবস্থা করলাম। কি করলাম? শীতলীকরণের ব্যবস্থা। অর্থাৎ এইখানে আমি শীতলীকরণের ব্যবস্থা করলাম। এইখানে যদি আমি তরলটা কি হবে? আমার তরলটা কি হবে? তাপ প্রয়োগের ফলে বাষ্পে পরিণত হবে। সেই বাষ্পটা এইখানে আবার শীতল হয়ে আবার সেম ভাবে আমি সেই তরলগুলো পাবো। তখন এইখানে চিনি পড়ে থাকবে আর এইখানে পানি পড়ে থাকবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কথাগুলো? খেয়াল করে দেখো, তাহলে আমরা পাতন, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিস্টিলেশন, তাহলে পাতনটা কি? কোনো তরলকে তাপ প্রয়োগের ফলে আমি যদি বাষ্পীভবন তৈরি করি, তাহলে বাষ্পীভূত করার পর সেটাকে আবার শীতলীকরণ করার পরে এই শীতলীকরণ করার পদ্ধতিটাকে আমি কি বলবো? পাতন। তাহলে ধরো এইখানে আমি কি করলাম? পাতনটা হচ্ছে দুইটা কাজ হয়, একটা হচ্ছে বাষ্পীভবনের কাজ আর একটা হচ্ছে ঘনীভবনের কাজ, মানে শীতলীকরণের কাজ। তাহলে এইখানে আমি কি কি করলাম? আমি একটা শরবতকে তাপ দিলাম, সেখানে বাষ্পে পরিণত করলাম, সেটাকে আবার শীতলীকরণ করলাম, করার পরে আমি কি পেলাম? এইখানে আবার সেম ভাবে পানি পেলাম আর এখানে চিনি পড়ে থাকবে।
তাহলে এইখানে যে ওয়াটারটা আমি পাবো এইটাকে বলা হয় ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটার। সরি, ডিস্টিলড ওয়াটার পেলাম। তাহলে মোটামুটি পাতনটা বোঝা গেছে। ওকে, এইবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতনটা কি? ঊর্ধ্বপাতনটা একটু বোঝার চেষ্টা করি। ঊর্ধ্বপাতনটা একটু আরো মজার। ওকে, এই ঊর্ধ্বপাতনের একটা বোঝার জন্য আমি একটা চিত্র এখানে আগের থেকেই আর্ট করে, এই চিত্রটা তোমাদের বই আছে বহু, মানে আমার আলোচনাটা টোটালি হচ্ছে বই ভিত্তিক। ওকে, তাহলে ঊর্ধ্বপাতন যে বিষয়টা সেটা একটু বোঝানোর চেষ্টা করি। ঊর্ধ্বপাতনও হচ্ছে সেম ঘটনা, কিন্তু ঘটনাটা একটু অ্যাডভান্স। কেমন অ্যাডভান্স? কোনো কঠিন পদার্থকে আমি যদি তাপ প্রয়োগ করি, সেইটা কি তরলে পরিণত হওয়ার কথা কিনা, মানে টেম্পারেচার বাড়লে, এর আগে যখন আমরা হচ্ছে পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটার হচ্ছে কি আন্তঃআণবিক আকর্ষণ কমে যায় এবং তার আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, ইন্টারমলিকুলার স্পেসটা বেড়ে যায়, তখন কি তরলে পরিণত হয়। কিন্তু কোনো পদার্থকে যদি আমি তাপ প্রয়োগ করি আর সেই পদার্থটা যদি ডিরেক্ট তরলে পরিণত না হয়, একেবারেই বাষ্পীভবনে পরিণত হয়, মানে একেবারেই বাষ্প পরিণত হয়, গ্যাসে পরিণত হয়, তাহলে সেই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে কি আমার ঊর্ধ্বপাতন পদ্ধতি। সেই বিষয়টাকে ঊর্ধ্বপাতন বলে। এবং যেই পদার্থগুলো, এখানে সব পদার্থই হচ্ছে তোমার তাপ দিলে ডিরেক্ট বাষ্পে পরিণত হয় না, কিছু কিছু পদার্থ আছে যেগুলো পরিণত হয়, যেমন হচ্ছে তোমার কর্পূর, নিশাদল, কঠিন আয়োডিন, কঠিন কার্বন ডাই অক্সাইড। ওকে, তারপর সেখানে হচ্ছে তুমি বলতে পারো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এগুলো কি আমি যদি তাপ প্রয়োগ করি ডিরেক্ট, মানে তরলে পরিণত না হয়, এগুলো কঠিন পদার্থ, এবং এইগুলোকে তাপ প্রয়োগ করলে ডিরেক্ট কি উৎপন্ন হয়, গ্যাসে পরিণত হয়। সেই পদ্ধতিটাকে বলবো আমি ঊর্ধ্বপাতন, অর্থাৎ সাবলিমেশন। ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন। সাবলিমেশন। ওকে, সাবলিমেশন, সরি সাবলি না, এটা সাবলিমেশন। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এই যে এখানে একটা চিত্র আর্ট করা আছে, চিত্রটা কি আছে দেখো, এখানে একটা ঢাকনা দেওয়া আছে, একটা বরফ খণ্ড দেওয়া আছে, সেখানে বিকার দেওয়া আছে, তার জালির উপরে আমি রাখছি বুনসেন বার্নার দিয়ে, আমি কি করে হিট দিছি। হ্যাঁ, এখন এই যে বুনসেন বার্নার দিয়ে যে আমি হিট দিছি, এইখানে যে পদার্থটাকে আমি রাখছি, এখানে ধরো এটা হচ্ছে আমি মনে করে নিলাম যে এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কি এটা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কি হবে, ডিরেক্ট অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আমার ডিরেক্ট বাষ্পে পরিণত হবে। আবার সেটাকেও যদি আমি শীতলীকরণ করি, আমি আবার সাবেক জিনিস ফিরে পাবো। ওকে, এই জন্য এখানে বরফ রাখা আছে। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? মেবি বুঝতে পারো না। আমি কোনো কঠিন একটা ধরো কার্বন ডাই অক্সাইড নিলাম, আচ্ছা বাদ দাও, এই লবণের ভিতরে, খাবার লবণের ভিতরে আয়োডিন থাকে না? আমি চাচ্ছি খাবার লবণ থেকে আয়োডিনটাকে আলাদা করব। তাহলে আমি কি করব, আমি যদি খাবার লবণকে তাপ দেই, খাবার লবণটা কিন্তু আমার হচ্ছে কি, এটা কিন্তু হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। তাহলে আমি যদি এটাকে তাপ প্রয়োগ করি, তাহলে কি হবে, আমার তাপ প্রয়োগের ফলে আমার ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটা, আয়োডিন। তাহলে আয়োডিনটা কিন্তু ডিরেক্ট গ্যাসে পরিণত হবে, সেখানে খাবার লবণ থেকে যাবে। এবং এই আয়োডিনটাকে যদি আমি আবার শীতল করি, আবার এই যে বরফের মাধ্যমে শীতল যদি করি, তাহলে কিন্তু আমি আবার সাবেক আয়োডিনটাকে ফিরে পাবো। আশা করি বোঝা গেল বিষয়টা। এইবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এইখানে আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে দেই। এই যে ঊর্ধ্বপাতিত পদার্থগুলোর উদাহরণ দেওয়া আছে এবং সেখানে তাদের নামগুলো দেওয়া আছে এবং তাদের সংকেত পর্যন্ত দেওয়া আছে, সেগুলো আসলে তোমরা ভুলো না। ওকে, সেগুলো কেন ভুলো না, এখানে কি কি দেওয়া আছে, ধরো আমার কঠিন আয়োডিন দেওয়া আছে, কঠিন কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে, ওকে সলিড, আয়োডিন দেওয়া আছে, আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া আছে, আর এখানে কি আছে, কর্পূর আছে,
কর্পূর মানে এরকম নিশাদল আছে, ওকে। এই যে পদার্থগুলো নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা এইটা কি, এইটা দেখে কি মনে হচ্ছে? এর আগের দিন আমরা একটা পরীক্ষা করছিলাম না ব্যাপনের, তো ব্যাপনের পরীক্ষায় হচ্ছে আমরা এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন করছিলাম, তাহলে খেয়াল করে দেখো তো এই কর্পূর নিশাদলটা একটা হচ্ছে কি আমার লবণ না? তাহলে এটাও কিন্তু হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, ওকে। এইবার আমরা সবথেকে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এবং হট টপিকসটা পড়তে যাচ্ছি। সেই টপিকটা কি? আমার এই দুইটা লেখচিত্র, একটা ছিল কি বরফের তাপ প্রদানের লেখচিত্র উপরেরটা, আর নিচেরটা হচ্ছে কি বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। আমরা সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। এই লেখচিত্রটা খুবই সহজ একটা লেখচিত্র, অর্থাৎ কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রে আমরা যদি বলি, দেখো এখন কিন্তু আমরা নবম শ্রেণীতে উঠছি, তার মানে কি আমাদের কাছে লেখচিত্রগুলো ক্লাস 8-এ আমরা যে লেখচিত্রগুলো দেখেছিলাম সেগুলো ছোট ছোট এবং সেগুলো স্বাভাবিক লেখচিত্র ছিল, এবং এই দুইটা লেখচিত্র স্বাভাবিকের ভিতরে পড়ে, এবং এই দুইটা লেখচিত্র এত বেশি কঠিন না, বাট এই দুটা লেখচিত্র বোঝার ফলে তুমি অন্যান্য লেখচিত্রগুলো বোঝার যে একটা মজা এবং লেখচিত্রটাতে কি বোঝায় সেইটা আমরা এখান থেকে বুঝতে পারবো। একটু খেয়াল করে দেখি, আমার উপরের লেখচিত্রটা নিয়ে আমি একটু কথা বলি। উপরের লেখচিত্রটা কি আছে? বরফে তাপ প্রদানের লেখচিত্র। তার মানে কি তুমি কোনো কিছু টেম্পারেচার বাড়াচ্ছ। দেখো তো এটার এক্স অক্ষ বরাবর একটা সময় দেওয়া আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমার একটা তাপমাত্রা দেওয়া আছে, এবং তাপমাত্রা -40°C থেকে 140°C, মানে কি তাপমাত্রা বৃদ্ধি করছো, এবং এই যে লেকটা উত্তর উত্তর মনে করো যে হচ্ছে তোমার উপরের দিকে বৃদ্ধি পাইছে, সেটা কিন্তু কখনো নামেনি, তার মানে তাপমাত্রা বাড়ানোর লেখচিত্র এটা। আর নিচের লেখচিত্র দেখো তো তাপমাত্রা কমানোর, মানে তুমি শীতল করছো, জিনিসটাকে ঠান্ডা করছো। এই দুইটা জিনিস আগে একটু বুঝো। একটা কি যে তুমি তাপমাত্রা বাড়াইছো সময়ের সাথে সাথে, কিসের সাথে সাথে? সময়ের সাথে সাথে তুমি তাপমাত্রা বাড়াইছো, সেটার লেখচিত্র, অর্থাৎ বরফে তাপ প্রদানের লেখচিত্র। আর একটা হচ্ছে কি তুমি সময়ের সাথে সাথে দেখো যত সময় বৃদ্ধি পাইছে তোমার তাপমাত্রা কিন্তু কি কমতেই আছে, তার মানে কি সময়ের সাথে সাথে তুমি তাপমাত্রা কমাইছো, শীতল করছো বিষয়টাকে, তো শীতলীকরণের লেখচিত্র। এইবার আমরা একটা লেখচিত্রটা বোঝার চেষ্টা করি। দেখো আমরা একটা বরফকে যদি তাপ দিতে চাই, তাহলে এটা একটা বরফ খণ্ড। আমি এই বরফটাকে যদি আমি কি করলাম, তাপ দিলাম, কোনোভাবে আমি তাপ দিচ্ছি, এই যে বরফটাকে তাপ দিচ্ছি, তাহলে সেই বরফটা কি আমার পানিতে পরিণত হবে না? হ্যাঁ, বরফটা আমার পানিতে পরিণত হবে, তার অর্থাৎ পরবর্তী সিচুয়েশনটা হচ্ছে আমার পানি। কিন্তু এই পানিটা কি একইবারই পরিণত হবে? একটু ভেবে দেখো তো, একটা বরফ কি মনে করো যে তুমি ফ্রিজ থেকে বের করার পর সাথে সাথে দুম করে পানিতে পরিণত হয়? হয় না। তার মানে কি সেটা ধীরে 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 হয়। এইবার আমরা একটু খেয়াল করে দেখি, ধরো আমি কোনো বরফ খণ্ডকে তাপ প্রদান করলাম, আমি একটু ভালো করে ব্লক আকারে লেখার চেষ্টা করবো, ওকে। খেয়াল করে দেখো, যখন আমার বরফ খণ্ডটা -40°C ছিল, মেবি দেখতে পাচ্ছ এখানে -40°C ছিল, তখন সেটা একটা কঠিন বরফে ছিল। এখন আমি যখন টেম্পারেচার দিছি সময়ের সাথে সাথে, তখন এই টেম্পারেচারটা যখন আমার 0°C চলে আসছে, কত 0°C চলে আসছে, তখন কিন্তু আমার এই বরফ খণ্ডটা পানি হওয়া শুরু করছে। পানি হয়নি টোটালটাই এখনো। আমি বলছি, আমার কথাটা বোঝার চেষ্টা করো, যে আমি যখন -40°C থেকে তাকে 0°C পর্যন্ত নিয়ে আসছি, তখন অর্থাৎ আমার এই ও থেকে, ধরো আমি মনে করে নিলাম যে আমার এই পয়েন্টটা হচ্ছে ও থেকে এ পর্যন্ত আমি টেম্পারেচার বাড়াইছি, অর্থাৎ -40°C থেকে 0°C আনছি, তখন কি হয়েছে আমার এই যে বরফটুকু, অর্থাৎ আমি যদি প্রথমে এইখানে একটা বরফ নেই, এটা হচ্ছে ধরো বরফ, তাহলে বরফ যদি হয় তাহলে এইটা কত -40°C। তাহলে এ বিন্দুতে যখন আসে তখন কিন্তু কি ঘটনাটা ঘটছে, আমার এ বিন্দুতে আসার ফলে এখনো বরফই আছে, এখনো বরফই আছে, বাট এখন টেম্পারেচার কত 0°C
সেলসিয়াস, কিন্তু আমার বরফটা গলা শুরু করছে। আমার বরফটা কি হয়েছে? গলা অলরেডি শুরু করে দিছে। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, তাহলে বরফটা কতক্ষণ পর্যন্ত থাকবে? 0°C টেম্পারেচারের ভিতরেই বরফটা গলবে, কিন্তু সেখানে একটু সময় তো লাগবে। টেম্পারেচার আমার বৃদ্ধি পাবে না, কিন্তু বরফটা গলতে একটু সময় লাগবে। সেইটাই একটু দেখো তো এই গ্রাফে আছে কিনা। আমার -40°C থেকে এই পর্যন্ত যখন আমি টেম্পারেচার বাড়াইছি, তখন আমার এখানে বরফ ছিল, বরফ এখানেও আছে। এখন এইখানে বরফ গলা শুরু করছে, অর্থাৎ এইটা বরফ গলনের শুরু, এবং এইখানে বরফ গলাটা শেষ, অর্থাৎ বি পর্যন্ত। আমি যদি এইটাকে একটু সময় আমি ধরে নিলাম, আমার এখানে 5 মিনিট সময় লাগতে পারে কিনা, ধরো আমি এখানে মনে করে নিলাম যে আমার 5 মিনিট সময় লাগছে। 5 মিনিট সময় ধরে আমি টেম্পারেচার বৃদ্ধি করছি -40°C থেকে 0°C। তখন কি হয়েছে? আমার বরফটা 0°C যখন আসে, তখন সে গলা শুরু করছে, এবং টোটাল বরফটা যতক্ষণ সময় নিয়ে গলবে, আমি সেটা সময় ধরে নিলাম, এই সময়টা ধরে নিলাম 10 মিনিট। এতক্ষণ সময় আসলে বাস্তবিক পক্ষে লাগে না, আমি এটাকেও 5 মিনিট ধরে নিলাম। তাহলে আমার পরবর্তী 5 মিনিট ধরে আমার কি হলো, অর্থাৎ এ এবং বি এই সময়টা ধরে বরফটা আমার গলছে। সো আমি বলতে পারি এ বি, আমার এ বি যে বিষয়টা আছে, এ বি বরফের গলনাঙ্ক রেখা। কি আমার এ বিটা বরফের গলনাঙ্ক রেখা, অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত টেম্পারেচার বৃদ্ধি পায়নি। দেখো 0°C আছে, টেম্পারেচার বৃদ্ধি পায়নি, কিন্তু আমার বরফটা গলতে ছিল। টোটাল বরফটা যখন গলা শেষ, তখন খেয়াল করে দেখো, অর্থাৎ আমি স্পিকার আবার খুলে গেছে। টোটাল বরফটা যখন আমার গলা শেষ, তখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম, এইখানে 0°C থেকে আবার 0°C, কিন্তু এইখানে আমি কি পাইছি? পানি। খেয়াল করে দেখো তো, আমি পানি পাই না? এই পানিটাও কিন্তু হচ্ছে ধরো আমার 0°C এখনো আছে। এখন যদি আমি পরবর্তী আবার সময় নিয়ে তাপ দেওয়া শুরু করি, তাহলে তাপ দিলে আমার এখন টেম্পারেচার বৃদ্ধি পাবে, কারণ পানি হয়েছে। টেম্পারেচার কতক্ষণ পর্যন্ত বৃদ্ধি পাবে? 100°C হওয়া পর্যন্ত বৃদ্ধি পাবে টেম্পারেচার। কত? 100°C হওয়া পর্যন্ত, অর্থাৎ এই সময়টাতে পানি বাষ্পীভবন হওয়া শুরু করবে। পানি বাষ্পীভবন ডিরেক্ট হবে না, কিন্তু পানি বাষ্পীভবন হওয়া শুরু করবে। কিন্তু যখন 100°C তাপমাত্রা, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত আসবে, পানির তাপমাত্রা আর বাড়বে না, কারণ পানির তাপমাত্রা 100°C উপরে যাওয়া সম্ভব নয়। যখন 100°C, অর্থাৎ বি থেকে সি তে পানির বাষ্পীভবন শুরু হয়ে গেছে, তাহলে 100°C তাপমাত্রা যখন আমার আসবে, তখন আর পানির তাপমাত্রা বাড়বে না। তখন সমস্ত পানিটা, দেখো খেয়াল করে সেম ঘটনা, তখন সমস্ত এখানে যে ঘটনা ঘটছে, আমি প্রথমে টেম্পারেচার বৃদ্ধি করছি, তারপর এই বরফটুকু, সমস্ত বরফটুকু আমার এ থেকে বি পর্যন্ত গলে গেছে। এখানেও সেম ভাবে আমি পানির তাপমাত্রা বৃদ্ধি করলাম। এবার তাপমাত্রা বৃদ্ধি করার পর সি থেকে ডি পর্যন্ত, অর্থাৎ এইটুকু সময়, ধরো এইটুকু সময় ছিল আমার পানিতে টেম্পারেচার বৃদ্ধির জন্য। ধরো আমি এখানে 10 মিনিট ধরলাম, আর এই সময়টা একটু বেশি নিলাম, এখানে 30 মিনিট নিলাম। ওকে, তাহলে এইটুকু সময় ধরে আমার পুরো পানিটা বাষ্পীভবন হওয়া শুরু করছে। তাহলে পুরো এইটুকু সময় নিয়ে আমার পুরো, এই জন্য পানির স্ফুটন রেখা, অর্থাৎ বাষ্পীভবন রেখা, পানির স্ফুটন রেখা। তাহলে পানির স্ফুটনাঙ্ক কত? 100°C। বরফের গলনাঙ্ক কত? 0°C। সো আর আমি কিছুক্ষণ আগে স্ফুটন এবং গলন যখন পড়ালাম বরফের, এবং এইটা আসলে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে প্রেসারে হতে হবে 1 অ্যাটমসফেরিক চাপে। ওকে, তাহলে সি এবং ডি এটা হচ্ছে পানির স্ফুটন রেখা, সিটি যেটা। আশা করি বোঝা গেল বিষয়টা। এইবার এখানে ডি থেকে ই যে বিষয়টা আছে, এখন যদি আমি আবার টেম্পারেচার দেই, তাহলে কি হবে? তাহলে সি ডি থেকে ই পর্যন্ত এখানে আমার আর পানি নেই, টোটালটাই বাষ্পীভবন হয়ে গেছে। এখানে বাষ্পীয় মানে পুরা পানিটা বাষ্প হওয়া এইখানে ডি বিন্দুতে শেষ। যেমন এখানে দেখো, খেয়াল করে দেখো,
এইখানে আমার বরফ ছিল, এইখানেও বরফ ছিল, তাহলে টোটাল বরফটা বি বিন্দুতে আসে পানি হয়ে গেছে এবং পানির টেম্পারেচার সি পর্যন্ত বাড়ছে এবং সি থেকে ডি পর্যন্ত টোটাল পানিটা আমার বাষ্পীভবন মানে এইখানে বাষ্পীভূত হওয়া শুরু হয়েছে এবং এইখানে আসে টোটাল পানিটা আমার বাষ্পীভূত হয়ে গেছে। এখন যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে কি আর পানির টেম্পারেচার বাড়বে না বাষ্পের টেম্পারেচার বাড়বে? অ্যাকচুয়ালি এখানে বাষ্পের টেম্পারেচার বাড়বে। সেটা কত পর্যন্ত? 140 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আশা করি আমার এই জিনিসটা বোঝা গেল। তাহলে আমি পরে কি বললাম যে পানির আমি টেম্পারেচার বৃদ্ধি করলাম, এটাও কিন্তু পানি আমার থাকবে 100 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তারপর সেটাকে হচ্ছে আমি কি করলাম বাষ্পে পরিণত করা শুরু করলাম। তারপর কি হলো আমার বাষ্প। ওকে, সেটা কত? 140 ডিগ্রি সেলসিয়াস। এটা আগে 100 ডিগ্রি সেলসিয়াস ছিল। ওকে, 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 140 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ক্লিয়ার? তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমি কিন্তু পরের গ্রাফটা বোঝাবো না, এই পরের গ্রাফটা হচ্ছে তোমাদেরকে নিজেদেরকেই বুঝতে হবে। একটু সামারাইজ করব হালকা করে, খেয়াল করে দেখো আমার এই গ্রাফটার একটু উল্টো গ্রাফ। আমি যদি এইটাকে একটু উল্টাই দেই, এই গ্রাফটাকে ধরে আমি কি করলাম উল্টাই দিলাম, সেই গ্রাফটা এটা না? তার মানে কি আমি এতক্ষণ থেকে বরফকে তাপ দিয়ে কি করলাম বরফের গলনাঙ্কে নিয়ে আসলাম, নিয়ে এসে সেটাকে পুরোটাকে গলাইলাম, তারপর পানির টেম্পারেচার বৃদ্ধি করলাম, পানির টেম্পারেচার তারপরে স্ফুটন করলাম, তাকে বাষ্পীভূত করলাম। এবার টোটালটাই উল্টা। 140 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমি তাকে শীতল করি তাহলে সেখান থেকে আমি 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবো, তখন সেটা আমার এখানে পানি হওয়া শুরু করবে, টোটালটাই পানি থাকবে এবং পানি থেকে আবার যদি টেম্পারেচার কমাই তাহলে হচ্ছে সেখান থেকে আমি আবার কি বরফে পরিণত করব এবং সেই লেখ চিত্রটা হচ্ছে এটা। এটা তোমরা নিজেরাই বোঝার চেষ্টা করবা।